বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সর্বনাম পদ নিয়ে। পূর্বের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি পদ কাকে বলে, কত প্রকার, কি কি, তারপরে বিশেষ্য পদ এবং বিশেষণ পদ। এগুলোর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারবে। আর এই পদের অধ্যায় শেষ হওয়ার পর শব্দের উপরে একটা ক্লাস নেওয়া হয়েছে, আর একটা ক্লাস নেব। এই দুইটা শেষ হলে আমি এই দুই চ্যাপ্টারের উপর তোমাদেরকে অনলাইনে পরীক্ষা নেব। তোমাদেরকে প্রশ্ন অনলাইনে থাকবে, তোমরা শুধু ওখানে ক্লিক করলেই তোমাদের উত্তর সঠিক কিনা তোমরা নিজেরাই জানতে পারবে। তারপরে আমার কাছে তো উত্তর আসবেই, আমি জানিয়ে দেবো। তোমাদেরকে এমসিকিউ পরীক্ষা নেব আমি। সবাই ভালো করে এগুলো করো, আর কোনো অসুবিধা হলে আমাকে বলবা। তাহলে আজকে দেখো সর্বনাম পদ। সর্বনাম অর্থ হলো সর্বের নাম, সব কিছুর নাম, সবের নাম। কিন্তু আসলে সর্বনাম বলতে আমরা বাংলা ব্যাকরণে একটি পদকে বুঝি, যে পদটা বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়। তার মানে সর্বনাম পদ আমরা ওই পদকে বলি যে পদ বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয়, তাকে বলা হয় সর্বনাম পদ। সর্বনাম পদ সাধারণত বাক্যের মধ্যে অথবা ইতপূর্বে ব্যবহৃত বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দ। তাহলে বাক্যের মধ্যে বসে অথবা আগে যে আমরা বিশেষ্য পদ আলোচনা করেছি বিশেষ্যের প্রতিনিধি হিসাবে ব্যবহার হয়। যেমন করিম, ভালো ছেলে, তাহলে করিম হলো বিশেষ্য পদ। এই করিমেরই প্রতিনিধিত্ব করতেছে দেখো পরবর্তী বাক্যে, সে বাবা মাকে ভালোবাসে। সে হলো এই করিমের প্রতিনিধি। তার মানে কি করিমের সে, এই সে হলো সর্বনাম পদ। আমরা আরো বাক্য তার সাথে সংযোজন করতে পারি। সে রাজবাড়ী মাদ্রাসায় পড়ে, সে এবছর দাখিল পরীক্ষা অংশগ্রহণ করবে, সে গ্রামের মধ্যে ভালো ছেলে। এভাবে বারবার আমরা সে দিয়ে লিখতে পারি। তাহলে করিমের পরিবর্তে আমরা যে শব্দটাকে বা যে পদটাকে ব্যবহার করি ওই পদই হলো সর্বনাম পদ। হ্যাঁ, বিশেষ্য পদের পরিবর্তে, বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় বা যে পদ আমরা ব্যবহার করে থাকি সেটাই সর্বনাম। হ্যাঁ, এর প্রকারভেদ দেখো। প্রথমত হলো ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। ব্যক্তিবাচক বা পুরুষবাচক। হ্যাঁ, যে সর্বনাম ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহৃত হয়, তার মানে কি ব্যক্তির নামের জায়গায় যে পদ আমরা ব্যবহার করি ওই পদকে বলা হচ্ছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক। যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, এ, এরা, ও, ওরা ইত্যাদি। তাহলে আমি, আমরা বা তুমি, তোমরা বা সে, তারা বা তাহারা, এ, এরা, এই সবগুলো পদই হলো ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। এটি আবার মানে পুরুষবাচক বা ব্যক্তিবাচক সর্বনাম পদ তিন ভাবে। এর মধ্যে একটা বা মনুষ্যবাচক বা যারা মানুষকে বোঝায়। যেমন নাহিদ ভালো ছেলে, নাহিদের অনেক বন্ধু আছে। নাহিদ কি মানুষ, অবশ্যই একজন পুরুষ এবং একজন মানুষ। তাহলে প্রথম বাক্যে বলা হচ্ছে নাহিদ ভালো ছেলে, তারপরে বাক্যে বলা হচ্ছে নাহিদের অনেক বন্ধু আছে। তাহলে দুই জায়গাতে আমরা নাহিদ হিসেবে ব্যবহার করি। কিন্তু আমরা ব্যাকরণের নিয়ম অনুযায়ী যখন আমরা সর্বনাম পদ ব্যবহার করি তখন প্রথম বাক্যে হয়তো বিশেষ্য পদ ব্যবহার করলাম, ওই বিশেষ্যের প্রতিনিধি হিসেবে পরের বাক্যগুলোকে আমরা ব্যবহার করি। যেমন উদাহরণ দেখো,
নাহিদ ভালো ছেলে, তার অথবা ওর অনেক বন্ধু আছে। অনেক বন্ধু আছে। তাহলে প্রথমে আমরা এখানে নাহিদের পরিবর্তে আমরা কি লিখলাম? তার, ওর। ওর। আর ওর এই দুটো পদকেই বলা হচ্ছে সর্বনাম পদ। সর্বনাম। হ্যাঁ, নাহিদ বারবার বলতে গেলে শুনতেও খারাপ লাগে, মানে বাক্যের শ্রুতি মধুরতা থাকে না। আসলে বাক্য যখন আমরা প্রয়োগ করি বা আমরা যখন ভাব বিনিময় করি বা যখন কথা বলি বা আমাদের ভাবের আদান প্রদান করি, সব সময় আমরা চিন্তা করি বা চেষ্টা করি যে আমাদের বক্তব্য যেন মানুষের কাছে শ্রুতি মধুর হয়, শুনতে যেন দৃষ্টিকটু না হয়। তাহলে বাক্যকে শ্রুতিমধুর করার জন্য আমরা সবসময় যেহেতু চেষ্টা করি, তাহলে বারবার যদি বলি নাহিদ ভালো ছেলে, নাহিদের অনেক বন্ধু আছে, নাহিদ লেখাপড়ায় ভালো, নাহিদ গ্রামের মধ্যে ভালো, নাহিদ বাবা মার সেবাও করে, এই যে বারবার নাহিদ নাহিদ নাহিদ, এটা শুনতে শ্রুতিকটু, খারাপ, শুনতে খারাপ লাগে। যার জন্য নাহিদের পরিবর্তে আমরা এখানে তার বা ওর এই পদটা ব্যবহার করি। এটাকে বলা হচ্ছে সর্বনাম পদ। এবং তাকে যখন আমরা আবার প্রকারভেদ করতে যাই, তখন তাকে বলা হচ্ছে মনুষ্যবাচক সর্বনাম পদ। প্রাণীবাচক, গরু, বলতে পারি, বাঘ বলতে পারি, সিংহ বলতে পারি, এগুলো সবই হলো প্রাণী। এর একটি লেজ আছে, তাহলে গরু চতুষ্পদ প্রাণী, এর একটি লেজ আছে, তাহলে এর, হ্যাঁ, তাহলে এর ভিতর সর্বনাম পদ কোনটি? এর। এর, থ্যাংক ইউ। তাহলে এর হলো সর্বনাম পদ। তারপর আর একটা উদাহরণ, বস্তুবাচক। তাহলে আমরা পুরুষবাচক বা ব্যক্তিবাচক সর্বনামের মধ্যে তিনটা প্রকার পেলাম, একটা মানুষ্যবাচক, একটা প্রাণীবাচক, আর একটা দেখো বস্তুবাচক। বইটি দেখো, তাহলে বইটি একটা বস্তু। তারপরে বলা হচ্ছে বইটির মলাটে রং লাল। এখানে বইটির পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি কি? এর। এর হলো সর্বনাম পদ। বইটি দেখো, এর মলাটে রং লাল। লাল হলো সর্বনাম পদ। আর প্রথম বাক্যে বইটি হলো বিশেষ্য পদ, তাহলে বইটির পরিবর্তে ব্যবহার হয়েছে এর পদটি। এই জন্য আমরা বলি না আত্মহত্যা, মানে নিজেই নিজেকে হত্যা করলে তাকে বলা হয় আত্মহত্যা। আত্ম মানে নিজ বা স্বয়ং, যা স্বয়ং বা নিজ অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ যে সকল সর্বনামের কর্তা নিজেই কর্মের অধীনে চলে যায়, যে সকল সর্বনামের কর্তা নিজেই কর্মের অধীনে চলে যায়, তাকে আত্মবাচক সর্বনাম বলে। মানে যে নিজে নিজেই কাজটা করে, এই যে স্বয়ং, নিজ, খোদ, আপনি, এই শব্দগুলা বা এই পদগুলো কি বলা হচ্ছে? আত্মবাচক সর্বনাম পদ। যেমন আমি নিজেই অফিস করি। কোন কোন ক্ষেত্রে কর্তা নিজেই ক্রিয়ার অংশ হয়ে যায়, এক্ষেত্রে আত্মবাচক সর্বনাম অনিবার্যভাবে সক্রিয় হয়ে ওঠে। যেমন কাজটি আপনি শেষ হয়ে গেল। তাহলে করি, বাড়ির সব কাজ করি, তার মানে কি এই নিজেই হলো আত্মবাচক সর্বনাম পদ। কিন্তু এভাবে না হয় অনেক সময় দেখা যায় যে কর্তা
নিজেই ক্রিয়ার অংশ হয়ে যায়, মানে যেই কর্তা সেই ক্রিয়াই হয়ে যায়। যেমন কাজটি আপনি আপনি শেষ হয়ে গেল, তার মানে কি ওটাকে শেষ করার জন্য কারোই দরকার হলো না, নিজে নিজে শেষ হয়ে গেল। ধরো যে আমি ল্যাপটপে ক্লাস করতেছি, তাহলে এভাবে আমরা বলতে পারি যে ল্যাপটপ আমি বন্ধ করিনি, ল্যাপটপ নিজে নিজেই বন্ধ হয়ে গেল বা আপনি আপনি বন্ধ হয়ে গেল। তাহলে ল্যাপটপই কর্তা, আবার ল্যাপটপই কাজ করে উঠলো। তার মানে কি কর্তাই যখন কাজের একটা অংশ হয়ে যায়, তখনই সেটাও আমরা সর্বনামের মধ্যেই মানে চিহ্নিত করতে পারি। তারপর দেখো সামীপ্যবাচক। সামীপ্য অর্থে যে সর্বনাম পদ হয় তাকে সামীপ্যবাচক সর্বনাম পদ বলে। আসলে সামীপ্য আমরা যখন অব্যয় পদ পড়তে যাব দেখবো যে সামীপ্য মানে কি কাছে বা নিকটে, মানে যা দ্বারা সাধারণত নিকটের অর্থ প্রকাশ পায়, সেটাই হলো সামীপ্য। দেখো এই, এরা, ইহারা, তার মানে কি এগুলোর দ্বারা আমরা কাছের লোকদেরকে বুঝি বা কাছের কোনো জিনিসকে বুঝি। যেমন এই বলতে আমরা কি দূরের কাউকে বুঝবো? না, না। দূরের কাউকে বুঝাতে গেলে আমরা বলবো ওই, কিন্তু কাছে আসলে এই জন্য আমরা বলি এই বা এরা। যারা আমাদের পাশে আছে তাদেরকে আমরা বলি যে এরা এই কাজটি করেছে। কিন্তু যদি দূরের হতো তাহলে আমরা বলতাম কি ওরা ওই কাজটি করেছে। তাহলে এই সামীপ্য অর্থে যে সর্বনাম পদ হয়, যে সর্বনামগুলো পদগুলো দ্বারা সামীপ্য বা নিকটের অর্থগুলো বোঝানোর জন্য ব্যবহৃত করা হয়, এগুলোকে বলা হচ্ছে সামীপ্য বাচক সর্বনাম পদ। একই কথা, দূরত্ব বোঝাতে যে সর্বনাম পদ ব্যবহার করা হয়, প্রথমেটা আমরা জানলাম যে নিকট অর্থ বোঝাতে বা নিকটের কোনো জিনিসকে বোঝাতে সেটা হলো সামীপ্যবাচক, আর দূরের জিনিসকে বোঝাতে হলো দূরত্ববাচক। যেমন ওই সব, যে ধর কবিতা আছে ওই দেখা যায় তাল গাছ, বা ওই আমাদের গা, বা ওইটা আমাদের মাদ্রাসা, বা ওই সকল ছাত্র, এই সব মানে যে বলা হচ্ছে দূরত্ববাচক। সাকুল্য বলতে আমরা বুঝি সমষ্টি। তাহলে যে সকল সর্বনাম পদ দ্বারা সাকুল্য, হ্যাঁ সাকুল্য মানে সমষ্টি বোঝায়, কোন জিনিসের সমষ্টি। তাহলে যে সকল সর্বনাম পদ দ্বারা সমষ্টিগত ভাব প্রকাশ পায়, যেমন ছাত্ররা, ছাত্ররা বলতে কি এক ছাত্রকে বোঝায়? না, সকল ছাত্রদেরকে বোঝায়। এই যে ছাত্ররা, এটা কিন্তু সমষ্টিবাচক শব্দ বা বহুবচন। তেমনি এই সাকুল্যবাচক বা সমষ্টিগত ভাব প্রকাশ পায় যে সকল পদ দ্বারা, ওই সকল পদকে, ওই সকল সর্বনাম পদকে বলা হচ্ছে সাকুল্যবাচক সর্বনাম পদ। যেমন সব, সকল, সমুদয়, তাবৎ ইত্যাদি, এই সকল শব্দ বা এই সকল পদকে বলা হচ্ছে সাকুল্যবাচক সর্বনাম পদ। হ্যাঁ, সব সর্বনাম পদ, সকলও সর্বনাম পদ, সমুদয় সর্বনাম পদ, তাবৎ সর্বনাম পদ, এবং এগুলোর আর একটা নাম হলো সাকুল্যবাচক সর্বনাম পদ। যেমন আমার সকল সুখের আশা নিভে গেল, অথবা রবীন্দ্রসঙ্গীত একটা আছে দেখো, আমার সকল দুঃখের প্রদীপ। আমার সকল দুঃখের প্রদীপ, আমার সকল আশা, আমার সমুদয় সম্পত্তি বা আমার সমুদয় জিনিস নদীর মধ্যে বিলীন হয়ে গেল, আমার তাবৎ আশা শেষ। এই যে তাবৎ, সমুদয়, সকল, এগুলো সবই হলো সাকুল্যবাচক সর্বনাম পদ। এরপর আছে
প্রশ্নবাচক। প্রশ্নবাচক বলতে আমরা সহজেই বুঝি যে পদগুলো দ্বারা সাধারণত প্রশ্ন করা বোঝায় বা কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায়। তাহলে যে সকল সর্বনাম দিয়ে বক্তার প্রশ্ন বা জিজ্ঞাসা প্রকাশ করা হয়, যে সকল সর্বনাম দিয়ে বা যে সকল সর্বনাম পদ দিয়ে বক্তার প্রশ্ন বা জিজ্ঞাসা প্রকাশ করা হয় বা মনোভাব জানতে চাওয়া হয়, সেই সকল পদকেই প্রশ্নবাচক সর্বনাম পদ বলে। যেমন কে, কি, কি, কোন, কাহার, কার, কিসে ইত্যাদি। কি হয়েছে তোমার? আমার আর ভালো লাগে না। এই যে কি, এটা প্রশ্নবাচক সর্বনাম। হ্যাঁ, কি হয়েছে তোমার, আমরা প্রশ্ন করতেছি কি হয়েছে তোমার, অথবা তোমার নাম কি, অথবা তোমার গ্রামের নাম কি, অথবা তুমি কোন ক্লাসে পড়ো, কিসে তোমার ভালো লাগে, কিসে তোমার ক্লাস করতে বিরক্তি। এই যে প্রশ্ন করা হচ্ছে, এগুলো দ্বারা যেহেতু প্রশ্ন করা হয় বা বক্তার কাছে কোনো কিছু জানতে চাওয়া হয় বা বক্তা কোনো কিছু জানতে চায়, তাহলে যে সর্বনাম পদ দ্বারা বক্তার প্রশ্ন বা জিজ্ঞাসা প্রকাশ করা হয়, সে সকল সর্বনাম পদকেই প্রশ্নবাচক সর্বনাম পদ বলে। প্রশ্নবাচক সর্বনাম। এখানে দেখো কি এবং কি দুইটা আছে, একটা হর্ষ ইকার দিয়ে, একটা দীর্ঘ ইকার দিয়ে। দুইটা কিন্তু দুই ধরনের অর্থ প্রকাশ করে। যে প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে বলতে পারি, সেগুলোর ক্ষেত্রে ক হিস্যি। এই জিনিসটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু অনেকেই জানে না। কখনো আমরা কি লিখি আর কখনো ক দীর্ঘিকার দিয়ে কি লিখি, কেন? যে প্রশ্নগুলোর উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারি, সেগুলোতে কিন্তু ক হিস্যি দিয়ে লেখা হয়। যেমন তোমার, তুমি কি আজ বগুড়া যাবে, তুমি হয়তো মাথা ঝুঁকাতে বা বললে হ্যাঁ অথবা না। তুমি কি ক্লাস 10 এ পড়ো, তুমি বললে হ্যাঁ অথবা না। কিন্তু প্রশ্নগুলোর উত্তর বিবৃতি দিতে হয়, বর্ণনা করে লিখতে হয় বা বলতে হয়, এগুলো যেমন বলা হচ্ছে যে তুমি কোন ক্লাসে পড়ো, তখন তুমি বলতেছো আমি নবম শ্রেণীতে পড়ি। তার মানে কি, তুমি তার একটা বিবৃতি দিলে, কিন্তু হ্যাঁ বা না দিয়ে কিন্তু এর উত্তর হলো না। ঠিক আছে? হ্যাঁ স্যার। অনেকেই জানি না কখন আমরা ক হিস্যিকার দিয়ে লিখি আর কখন ক দীর্ঘিকার দিয়ে লিখি। তাহলে তার পাশাপাশি ওটা আমরা জেনে নিলাম। এখন বড় কথা হলো, যে সকল সর্বনাম পদ দ্বারা বক্তার প্রশ্ন বা জিজ্ঞাসা প্রকাশ করা হয়, তাকে আমরা প্রশ্নবাচক সর্বনাম। এরপর দেখো অনির্দিষ্টতা জ্ঞাপক। অনির্দিষ্টতা মানে যা নির্দিষ্ট নয় বা নির্দিষ্ট, সেটাই হলো অনির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্ট, সেটাই অনির্দিষ্ট। মানে যা নির্দিষ্ট করা নাই, সেটাই অনির্দিষ্টতা। তাহলে যে সকল সর্বনাম দ্বারা বা যে সকল সর্বনাম পদ দ্বারা সুনির্দিষ্ট দিকের পরিবর্তে অনির্দিষ্ট ভাবে ব্যক্তি বা বস্তুকে নির্দেশিত করে, সুনির্দিষ্ট ভাবে নয়, অনির্দিষ্ট ভাবে ব্যক্তি বা বস্তুকে জিজ্ঞাসিত করে বা নির্দেশিত করে, তাকে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম বলে। যেমন কোনো কোনো, কেহ কেহ, কেউ কেউ, কিছু কিছু বা কিছু ইত্যাদি। যেমন আমরা বলতে পারি যে কেহ কেহ ক্লাস করে, তার মানে কি আমি নির্দিষ্ট করে বললাম না যে সুদাইয়া ক্লাস করে অথবা হাবিবা ক্লাস করে অথবা কাউসার ক্লাস করে, এটা কিন্তু আমি বললাম না। আমি বললাম কেউ কেউ ক্লাস করে। তার মানে কি
ওই নবম শ্রেণীর কেউ কেউ ক্লাস করে, তার মানে নবম শ্রেণীর কে কে ক্লাস করে আমি তা কিন্তু বললাম না, যে কোনো অনির্দিষ্ট ছাত্রী বলতে পারে, হ্যাঁ অনির্দিষ্ট। অথবা বলতেছি কেহ কেউ ফাঁকিবাজ, তার মানে কি আমি কিন্তু বলিনি সুরাইয়া ফাঁকিবাজ, হাবিবা ফাঁকিবাজ। আমি যদি বলতাম হাবিবা ফাঁকিবাজ তাহলে সেটা হতো কি নির্দিষ্ট। নির্দিষ্ট, হ্যাঁ, কিন্তু যেহেতু আমি নাম ধরিনি, আমি বলতেছি কেহ কেহ, তাহলে কি নির্দিষ্ট হলো? সেজন্য অনির্দিষ্ট। না, অনির্দিষ্ট, অনির্দিষ্ট হলো। এই জন্য বলা হচ্ছে যে শব্দগুলো দ্বারা বা যে পদগুলো দ্বারা বা যে সকল সর্বনাম পদ দ্বারা অনির্দিষ্ট ভাবে ব্যক্তি বা বস্তুকে নির্দেশিত করে তাকে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম বলে। লাগবে ব্যতিহারিক। ব্যতিহারিক যা পুনঃ পুনঃ অর্থে ব্যবহার হয়, মানে একই শব্দ ধরো দুইবার ব্যবহার হচ্ছে পুনঃ পুনঃ অর্থে, সাধারণত দুবার করে ব্যবহার হয়, তাকে ব্যতিহারিক সর্বনাম বলে। যেমন আপন আপনি, নিজে নিজে, তাহলে যে নিজে শব্দটা দুইবার হলো, আপন আপনি এটা কিন্তু তোমার দ্বৈত শব্দের মতো, ব্যতিহারিক দুইবার আসলো, আপন আপনি, নিজে নিজেই, পর পর, এটা মিলে কিন্তু হয় পরস্পর। তাহলে এই যে ব্যতিহারিক, তাহলে যে সর্বনাম পদ পুনঃ পুনঃ অর্থে ব্যবহৃত হয়, যে সর্বনাম পদ পুনঃ পুনঃ অর্থে ব্যবহৃত হয় তাকে ব্যতিহারিক সর্বনাম বলে। যেমন আপন আপনি, নিজে নিজে, আপসে আপসে ইত্যাদি। দেখো উদাহরণ একটা, নিজে নিজেই সব কাজ করা ঠিক না, নিজে নিজেই সব কাজ করা ঠিক না, এখানে নিজে নিজে দুইটা শব্দ পাশাপাশি আসলো, তাহলে এটাকে বলা হচ্ছে ব্যতিহারিক সর্বনাম পদ। তাহলে আপনা আপনি আমরা অনেক সময় জানি না এটা কোন পদ, আজ থেকে আমরা জানতে পারবো তো এটা সর্বনাম পদ। নিজে নিজে এটাও সর্বনাম পদ, আপসে আপসে এটাও সর্বনাম পদ, পরস্পর এটাও সর্বনাম। এই পদ যুদ্ধে অবতীর্ণ হবে ভবিষ্যতে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখি, যে ওখানে ধরো একটা উদ্দীপক তুলে ধরে পরে নিচে লেখা আছে যে এই উদ্দীপকের মধ্যে কোন পদগুলো বিশেষণ পদ বের করো বা চিহ্নিত করো, বা কোন পদগুলো বিশেষ্য পদ, কোন পদগুলো সর্বনাম পদ হিসেবে ব্যবহৃত হয়েছে আলাদা করো বা চিহ্নিত করো। এই প্রশ্নগুলো লিখতে যে ছেলেপেলে ঠিক মতো লিখতে পারে না, যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেখা যায় বাংলা সাবজেক্টে শতকরা পাশের হার হলো 10%, 12%, মানে সর্বোচ্চ 20%, 80%ই বাংলাতে ফেল করতেছে। অথচ প্রশ্নগুলো যে খুবই কঠিন তা নয়। আমরা এসএসসি ইন্টার পাস করতেছি এবং গোল্ডেন প্লাস নিয়ে পাস করতেছি, তারপর দেখা যাচ্ছে আমরা পদই চিনি না, তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক। থেকেই ভালো করে পদগুলো পড়ে আসি, চিনি, এবং নিজেরা যখন যে কোনো গল্প পড়ি বা যে কোনো ক্লাসের কবিতা মানে গল্পগুলো পড়ি বা প্রবন্ধ পড়ি, তখন যদি আমরা সাথে সাথে চিহ্নিত করি যে এই বাক্যের ভিতর দেখি তো কোনটা বিশেষণ পদ, কোনটা বিশেষ্য পদ, কোনটা সর্বনাম পদ হিসেবে ব্যবহৃত হয়েছে, এইভাবে যদি আমরা চিহ্নিত করে করে পড়ি, বা এই বাক্যের মধ্যে কোনটা সন্ধিযুক্ত শব্দ, কোনটা সমাসযুক্ত শব্দ, তাহলে এটা কিভাবে এটা সমাস নির্ণয় করা যায়, এইভাবে যদি আমরা পড়ি আর চিন্তা করি, তাহলে দেখবো যে আমাদের বাংলা দ্বিতীয় পত্র যে কঠিন মনে হয় আসলে অতটুকু কঠিন নয়, অনেক সহজ হয়ে যাবে। এটা দেখো সংযোগ জ্ঞাপক। সংযোগ মানে কি দুইটাকে এক করে দেওয়া, দুইটার মধ্যে মিল করে দেওয়া, সেটা হলো সংযোগ। ধরো নদী এপার আর ওপার, এই এপার থেকে ওপার যেতে হলে এখানে আমরা সংযোগ হিসাবে একটা কি করি, একটা সেতু বা ব্রিজ বা কালভার্ট আমরা স্থাপন করি। করার পরে কি হলো যে এ পারের সাথে ওই পারের একটা সংযোগ স্থাপন হয়ে গেল, মাঝখানে আর কোনো বাধা থাকলো না, এটাকে বলা হচ্ছে সংযোগ। অথবা দেখো দুটা ব্যক্তি, ধরো তোমার সাথে আমার ধর কোনো দ্বন্দ্ব আছে, কথাবার্তা চলতেছে না,
মাঝখানে একজন ব্যক্তিকে দাঁড় করালাম, যে একবার তোমার সাথে কথা বলতেছে, একবার আমার সাথে কথা বলতেছে, বলে দুজনের সাথে একটা কি যোগাযোগের সৃষ্টি করে দিচ্ছে, এটাকে বলা হয় সংযোগ। তেমনি যা দুটি খণ্ড বাক্যের মধ্যে সংযোগ ঘটায়, যা দুটি খণ্ড বাক্যের মধ্যে সংযোগ ঘটায়, দুটি খণ্ড বাক্য ভালো করে, দুটি খণ্ড বাক্য মানে দুটাই স্বাধীন বাক্য। এই দুটা স্বাধীন বাক্যকে একটা পদ দ্বারা যদি আমরা একটা বাক্যে পরিণত করে দেই, যে পদ দ্বারা আমরা এক বাক্যে পরিণত করি ওই পদকে বলা হচ্ছে সংযোগ জ্ঞাপক পদ। তাহলে এখানে যে সর্বনাম পদ দ্বারা দুটি খণ্ড বাক্যের মধ্যে সংযোগ ঘটায়, সেই সর্বনাম পদকে বলা হচ্ছে সংযোগ জ্ঞাপক সর্বনাম পদ। যেমন একটা যে, যিনি, তিনি, যারা, তাহারা, এগুলো হলো সংযোগ জ্ঞাপক সর্বনাম পদ। যেমন এই সেই লোক, এটা কিন্তু একটা বাক্য, এই সেই লোক এটা একটা বাক্য, গতকাল এসেছিল এটাও একটা বাক্য। তাহলে এই দুই বাক্যকে এক বাক্য করে দিল কি দ্বারা? যে দ্বারা। হ্যাঁ, এই যে সর্বনাম দিয়ে দুটো বাক্যকে এক করে দিল, যে এই সেই লোক যে গতকাল এসেছিল। তাহলে আর তখন দুটো বাক্য থাকলো না, দুটো মিলে কি হলো? একটা বাক্য হলো। আর এই দুটো বাক্যকে এক বাক্য হিসাবে সংযোগ ঘটিয়ে দিল কে? যে সর্বনাম পদ। অথবা আমরা বলতে পারি, যদি তুমি ভালো করে লেখাপড়া করো, যদি তুমি ভালো করে লেখাপড়া করো তবেই তুমি A+ পাবে। তাহলে যদি বাদ দাও, প্রথমে আমরা বললাম কি ভালোভাবে লেখাপড়া করো, যদি এটা একটা বাক্য, আবার A+ পাবে এটা একটা বাক্য। তাহলে এই দুটো বাক্যকে সংযোগ করে দিল কে? তবেই। তেমনি তবে যিনি গতকাল এসেছিল তিনি আমার ভাই। তাহলে আমার ভাই এটা একটা বাক্য, গতকাল এসেছিল এটা একটা বাক্য। এই দুটো বাক্যকে এক করে দিল কি দ্বারা? তিনি দ্বারা। তাহলে দুটা স্বাধীন বাক্যের মধ্যে অথবা দুটো খণ্ড বাক্যের মধ্যে যখন একটা সংযোজক পদ দ্বারা দুটো বাক্যকে সংযোগ করে দেওয়া হয় বা এক করে দেওয়া হয়, সেই সর্বনাম পদকে বলা হচ্ছে সংযোগ জ্ঞাপক সর্বনাম। সংযোগ জ্ঞাপক সর্বনাম। এই সংযোগ জ্ঞাপক সর্বনাম পদ দেখো, একটা হলো যে, তাহলে যে কিন্তু সর্বনাম পদ, যিনি সর্বনাম পদ, যারা সর্বনাম পদ, যাহারা সর্বনাম পদ, তাহারা সর্বনাম পদ, এই সেই এগুলো সব হলো সর্বনাম পদ। এগুলোকে বলা হয় সংযোগ জ্ঞাপক সর্বনাম পদ। অন্যাদিবাচক, অন্যাদিবাচক মানে যা দ্বারা অন্য কাউকে বোঝায় বা পর অর্থে বোঝায়, তাকে বলা হচ্ছে অন্যাদিবাচক সর্বনাম পদ। যেমন অন্য, অপর, পর, এগুলো সর্বনাম পদকে বলা হচ্ছে অন্যাদিবাচক সর্বনাম পদ। আমরা এখন বলতেছি এ কথা রেখে অন্য কথা বলো, তার মানে কি এ কথা আর ভালো লাগতেছে না, তুমি অন্য কথা বলো, তার মানে কি আর একটা কথা বলো। সারাদিন খালি পড়া পড়া করে নে বলো, অন্য কোনো কিছু ব্যাপারে বলতে পারো না? আমরা যখন ছেলে মেয়েদেরকে বলি বাবা ভালো করে পড়ো, ভালো করে পড়ো, ভালো করে পড়ো, তোর মধ্যে স্যার খালি পড়া পড়া পড়া, বাড়িতেও খালি পড়ার কথা বলে, আপনিও ক্লাসে আসলে পড়ার কথা বলে, এছাড়া স্যার অন্য একটা গল্প করেন তো। এই যে অন্য, এই অন্য দ্বারা আমরা বলতেছি কি আরেকটা গল্প করেন, এই গল্প আর ভালো লাগতেছে না স্যার। তাহলে এই অন্য, এই পদ দ্বারা বা এই সর্বনাম পদ দ্বারা আমরা অন্য অর্থ, অপর অর্থ বা আরেকটি অর্থ বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। এই জন্য এই সকল পদকে বলা হচ্ছে অন্যাদিবাচক
সর্বনাম পদ। পদ। ধরো একটা সাপেক্ষবাচক সর্বনাম পদ। কখনো কখনো পরস্পর সম্পর্কযুক্ত একাধিক সর্বনাম পদ একই সঙ্গে ব্যবহৃত হয়ে দুটি বাক্যের সংযোগ সাধন করে থাকে। আমরা প্রথমে যে সংযোজক অব্যয় সর্বনাম পদ করেছি সেটা কিন্তু একটা সর্বনাম পদ ব্যবহার, কিন্তু এখানে বলা হচ্ছে কখনো কখনো, সব সময় যে হবে তা নয়। কখনো কখনো কি হয়, একাধিক সর্বনাম পদ একই সাথে ব্যবহার হয়ে দুটি বাক্যের মধ্যে সংযোগ সাধন করে, তখন তাকে বলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম পদ। যত চাও তত লও। দেখো, যত সর্বনাম পদ তত সর্বনাম, যেই কথা সেই কাজ। তাহলে যেই সর্বনাম পদ সেই সর্বনাম পদ, এই যে দুটা সর্বনাম পদ ব্যবহার হয়েছে একটা বাক্যে। যেমন কর্ম তেমন ফল। তাহলে যেমনও একটা কি সর্বনাম পদ, তেমনও একটা সর্বনাম পদ। যদি তুমি ঘুমে দিন কাটাও তাহলে তুমি পরীক্ষা ফেল করবে। তাহলে এখানে দুটা সর্বনাম পদ ব্যবহার করা হচ্ছে। তাহলে কখনো কখনো, এটা যে সবসময় ব্যবহার হবে তা না, কোনো কোনো বাক্যে আমরা যখন দেখব যে দুটা সর্বনাম পদ একই সাথে ব্যবহার হয়েছে, তখন তাকে আমরা বলবো সাপেক্ষ সর্বনাম পদ। বুঝতে পারছো তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা, রোববারের দিন আছে, বুঝছো? আমি গত রোববারের দিন নিতে পারিনি, তোমাদের গ্রুপে হয়তো লিখে দিছিলাম আমার চাচি মারা গেছে, আমি ক্লাসটা নিতে পারিনি। সামনে রবিবার দিন আবার রোজা টাইমে তোমাদের ক্লাস নেব, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, থাকেন। আসসালামু আলাইকুম। আচ্ছা।